আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারে কাদের রাখা উচিত মত দিলেন আজহারী। এনডিটিভিকে ডক্টর ইউনূস। বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মিয়ানমারেও প্রভাব পড়বে। প্যারিস থেকে দেশের পথে ডক্টর ইউনূস। বিএনপির নামে কেউ অপকর্ম করলে ধরে আইনের হাতে তুলে দিন। তারেক রহমান। ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান জামাতের। কাশিমপুর কারাগারের দেয়াল টপকে পালিয়েছেন 209 বন্দী। গুলিতে 3 জঙ্গি সহ নিহত 6। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2 থেকে 1 জন বেশিও হতে পারে। তবে কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত সেই বিষয়ে মত দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি স্ট্যাটাস দেন আজহারী। সেখানে তিনি লেখেন, আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক, সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক। দ্যাটস নট আ বিগ ডিল রাইট নাও, উই রিকোয়ার জাস্টিস। আজহারী আরও লেখেন, ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদের আরও মেলে ধরতে পারবেন, আরও জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাব। ইবনে তাইমিয়া এর একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন, ইনসাফ ও কুফর একসঙ্গে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসঙ্গে থাকতে পারে না। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগের দিন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ। তিনি বলেন, সেটা করা না গেলে, বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষে তা হবে বিপজ্জনক। বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে। ডক্টর ইউনূস বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ। জনসংখ্যার অধিকাংশ যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি। সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। ওখান থেকেই আমাদের শুরু করতে হবে। তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে, তোমরা সবাই হবে তার অংশীদার। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে আজ বুধবার এই সাক্ষাৎকার দেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এতকাল আইন শৃঙ্খলা ছিল না বলেই আজ এই অস্থিতিশীলতা। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল এবং তা করতে তিনি বাধ্য হন। এখন মানুষ সেই পতনের উদযাপন করছে। 1971 সালের 16 ডিসেম্বরের পর এটা দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। প্রথমটা ছিল পাকিস্তানের দাসত্ব থেকে শৃঙ্খল মুক্ত হওয়া। এবার স্বৈরাচারী সরকারের কাছ থেকে শুরু হয়েছে এক নতুন যুগের। মানুষ এখন মুক্তির স্বাদ নিচ্ছে। সেই উদযাপন যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, সেখান থেকেই স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। এনডিটিভির আরেক প্রশ্নের জবাবে নোবেলজয়ী বলেন, দেশবাসীকে গণতন্ত্রহীন করে রেখে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করে রেখেছিলেন। মনে রাখতে হবে গণতন্ত্রই অস্থিতিশীলতার ঔষধ। এবার বাংলাদেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে। স্বচ্ছ নির্বাচন প্রত্যক্ষ করবে। এই বিপ্লবের মূল লক্ষ্য সেটাই। ইসলামী মৌলবাদ, উগ্রপন্থা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া ইত্যাদি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, এসব ঘটনার যাবতীয় দায় শেখ হাসিনার। নিজের বাবার ভাবমূর্তি তিনি নষ্ট করেছেন। দেশের মানুষের মন এমন বিষিয়ে দিয়েছেন যে আজ বীতশ্রদ্ধ হয়ে মানুষ এমন কাজ করছে। এর দায় হাসিনারই। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, আইন শৃঙ্খলা ঠিক করাই এখন 1 নম্বর কাজ। হাসিনা যেই কাজে ব্যর্থ হয়েছেন, সেই কারণেই তার সরকার এভাবে হুড়মুড় করে ভেঙে গেল। আইনের শাসন জারি করতে পারলে এমন হতো না। এখন দেশে যা চলছে তা হাসিনার শাসনের ধারাবাহিকতা। আমাদের এখন এটা নিশ্চিত করতে হবে যে একজন লোকজন উদযাপন শেষে ঘরে ফিরে যাবে, কাজে মন দেবে, মুক্ত মনে কাজ করবে। হাসিনার কি হবে?
আপাতত ভারতে থাকলেও কোন দেশে যাবেন সেই সম্পর্কে তার ধারণা আছে কিনা জানতে চাওয়া হলে ডক্টর ইউনূস বলেন, এই বিষয়ে তিনি কিছুই করতে পারবেন না। কারোর সঙ্গে তার কথা হয়নি, তবে তার ভারতে থেকে যাওয়াটা ঠিক হবে না। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বুধবার সন্ধ্যার দিকে বাংলাদেশ সময় দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বৃহস্পতিবার দুপুর 2:10 ঢাকার হযরত শাহজালাল ধর্মীয় পরিচয় এবং বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথানিয়মে অভিযোগ দায়ের করুন। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ভিডিও বক্তব্যে বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। চলমান পরিস্থিতিতে ভিন্ন ধর্মাবলম্বীদের জানমাল, উপাসনালয় ও ঘরবাড়ি রক্ষার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার 7 আগস্ট আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই আহ্বান জানানো হয়। সভাপতির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈর শাসকের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে জুলুম ও নির্যাতনের কবল থেকে উদ্ধার করেছেন। সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে 209 জন বন্দী পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই বন্দী পালাতে ঠেকাতে গুলি ছুড়েছেন কারারক্ষীরা। এতে 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 3 জন জঙ্গি রয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে কিছু বন্দী কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। বেলা 1:30টার দিকে সেনা সদস্যরা কারাগারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভের খবর পেয়ে ফটকে অবস্থান নেন রাজবন্দীদের স্বজনেরা। এক পর্যায়ে কারাগারের বাইরে একটি ঝুটের গুদামে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে সেনা সদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।